সো এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 8 এর মক টেস্ট দিয়ে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের ডিএসসি 5 এবং ডিএসসি 6 এবং ডিএসসি 7 এর মক টেস্ট দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো। ডিএসসি 8 বলো বা ডিএসসি 5 বলো বা ডিএসসি 6 বা ডিএসসি 7, তোমাদের যে সমস্ত প্ল্যানিং গুলো বলা হয়েছে যে এই প্ল্যানিং এ পড়বে, তোমরা কিন্তু সেই প্ল্যানিং এ পড়ার চেষ্টা করবে। এবং ডিএসসি 8 এরও আমি তোমাদের একটা একটা করে প্রশ্নগুলো বলবো, তার আগে কয়েকটা জিনিস একটুখানি বলে দিই। এর আগের বারে মানে 2025-এ যে মক টেস্ট আমি ডিএসসি 8 এর জন্য পোস্ট করেছিলাম, সেই মক টেস্ট থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রায় হুবাহু প্রশ্ন তুলেছিল। একদম প্রথম দাগে যে প্রশ্নটা রাখা ছিল প্রত্যেকটা টেক্সট থেকে প্রথম দাগের প্রশ্নটা কমন পড়েছিল। ইভেন কোনো কোনো টেক্সট থেকে বলতে গেলে দুটো প্রশ্নই আমি যেইভাবে রেখেছিলাম, যে দাগে রেখেছিলাম সেই দাগ থেকে কিন্তু কমন পড়ে গেছিলো। ইভেন শুধু 15 মার্কস বলেই নয়, 5 মার্কসের প্রশ্নগুলোও কিন্তু অনেকটাই হুবাহু কমন পড়ে গেছিলো। তো কিছু কিছু জিনিস বলবো, যারা একটা একটা করে করছো তোমরা কিভাবে করবে, বা যারা দুটো করবে তারা কোন প্রশ্নগুলো করবে সেটা একটুখানি বলে দেবো। দেখো, এর আগের বারে কিন্তু অনেকে কিছু সমস্যার মধ্যে পড়েছিল। যেমন কিছু দাদা আছে ইউটিউবে, তারা সাজেশন পোস্ট করেন। ওনারা বেসিক্যালি ধরো তোমাকে তার পার্সপেক্টিভে যেটা মনে হয় যে এই প্রশ্নটা আসবেই আসবে তোমাদেরকে বলে দিল এবং তোমরা করে গেলে, এবং বাই চান্স যদি পরীক্ষাতে কমন আসে তাহলে তো খুব ভালো, সেই সমস্ত দাদারা নাচানাচি করবে। আর যদি না আসে তাহলে কিন্তু চুপ হয়ে যাবে। বাট প্রবলেম কিন্তু তোমাকেই ফেস করতে হবে। বাট আমার ও দ্বারা ওই জিনিসটা হয় না। যদি আমার মনে হয় যে আরেকটা প্রশ্ন করলে ভালো হয়, আমি সেটাও কিন্তু বলে দেবো, কোনো রকম মানে ভনিতা না করে। তো যাই হোক, ডিএসসি 8 থেকে কেমনভাবে বলছি বা কেমনভাবে করতে বলছি দেন সেটা একটুখানি ভালো করে শুনে নাও। ম্যাকবেথ থেকে আমি প্রথমে প্রশ্নটা রেখেছি, এবং তোমাদের প্রথম প্রশ্নই দেখবে পরীক্ষাতে ম্যাকবেথ থেকেই দেয়। তারপরে হচ্ছে কি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে দেয়। এইভাবেই প্রশ্নটা সেট করে আমি সেইভাবেই রেখেছি। এর আগের বারে ম্যাকবেথ থেকে যে প্রশ্ন রেখেছিলাম প্রথম দাগে, সেই প্রশ্নটা হুবাহু ডট টু ডট কোনো রকম একটা ওয়ার্ডও চেঞ্জ করেনি, সেও কিন্তু ওই প্রশ্নটা তুলেছিল। তো এইবারেও আমি মোটামুটি রেখেছি। আই থিঙ্ক কমন পড়ে যাবে তোমাদের। যারা একটা করছো তোমরা এই প্রশ্নটা করবে, লেডি ম্যাকবেথের ক্যারেক্টার। লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটাকে একটুখানি ঘুরিয়ে ফিরেও দিতে পারে, লেন্দি করে। যেমন বলতে পারে, হাউ ফার ইজ দ্য লেডি ম্যাকবেথ ইনস্ট্রুমেন্টাল ইজ ইন ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য ট্রাজিক এন্ড অফ ম্যাকবেথ, জাস্টিফাই ইউর অ্যান্সার। এটা কিন্তু এবার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট। যারা একটা করছো তোমরা কিন্তু এই প্রশ্নটা করবে। এবং একটুখানি একটা কথা বলে দিচ্ছি, যারা একটা একটা করে করছো, ডিএসসি 8 বলো বা ডিএসসি 5 6 7, যারা একটা একটা করে করছো তোমরা কিন্তু একটুখানি থিম রিলেটেড বা ম্যাক্সিমাম সামারি রিলেটেড প্রশ্নগুলো করার চেষ্টা করবে। তার কারণ ক্যারেক্টার রিলেটেড প্রশ্নগুলো একটুখানি সমস্যা হতে পারে। যদি থিম রিলেটেড প্রশ্নগুলো করে যাও তাহলে কিন্তু একটা অ্যাডভান্টেজ এটাই পাবে যে ওটা লিখে আসলে যে কোনো প্রশ্ন যদি মানে কমনও না আসে, ওটা লিখে আসে তুমি কিছুটা মার্কস পাবে। কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে সেটা পসিবল হয় না। বাট যে সমস্ত টপিক থেকে বা যে সমস্ত গল্পগুলোর থেকে ক্যারেক্টার সেপারেটলি ইম্পর্টেন্ট বলছি, তোমরা সেই সমস্ত টপিক থেকে সেপারেটলি ক্যারেক্টারগুলোও করতে পারো, কোনো সমস্যা হবে না। ম্যাকবেথ থেকে আমি দুটো দিয়েছি, দুটো করার চেষ্টা করবে। বাট যারা একটা করার চেষ্টা মানে একটা করছো, তোমরা লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা করে নিও। দুটো করলে ভালো হয়, বাট তাও যদি না করতে পারো তাহলে আর কি করা যাবে, তাই না? নেক্সট প্রশ্নটা তোমরা এখান থেকে করবে, সেটা হচ্ছে কি যে পটার সিন। এই পটার সিনটা করলে তোমার ড্রামাটিক আইডেনি বা ইমেজেসটাও কিন্তু হয়ে যাবে। এখান থেকে দুটো রেখে যারা একটা করবে তারা কিন্তু প্রথমে প্রশ্নটা করতে পারো। এবার আসছে হচ্ছে কি তোমাদের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে এর আগের বারে মানে 2025-এ যে মক টেস্টে প্রথম প্রশ্ন রাখা ছিল, সেই প্রথম প্রশ্নটা হুবাহু কমন পড়ে গেছিল। ঠিক আছে, একদম হুবাহু। তো এবারে আমি এই বছরের জন্য তোমাদের টাইটেলটা রেখেছি। টাইটেলটা এবার বিশাল বিশাল ইম্পর্টেন্ট। যেটা একটা করছো তোমরা এই প্রশ্নটা করো। দেখো, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে দুই ধরনের প্রশ্ন তুমি করতে পারো, বা দুভাগ ধরনের বা মানে দু ধরনের প্ল্যানিংয়ে করতে পারো। হয় তুমি থিম রিলেটেড প্রশ্নটা করো, বা তুমি ক্যারেক্টার রিলেটেড প্রশ্নটা করতে পারো। যে কোনো একদিকে যাও। যারা একটা করছো বা যারা ভাবছো যে একটা করবো আমি, তাহলে ওই প্রথমের প্রশ্নটা এই প্রশ্নটা করো। বা যারা ভাবছো যে দাদা আমি থিম রিলেটেড প্রশ্নটা করবো না বা সামারি রিলেটেড প্রশ্নটা করবো না, তোমরা কিন্তু যদি মনে করো যে ক্যারেক্টার করবো, তাহলে কিন্তু তোমাকে দুটো ক্যারেক্টার করতে হতে পারে। একটা মিরাবেল, একটা হচ্ছে কি যে মিলামেন্ট। যদিও এবারের জন্য মিরাবেলের ক্যারেক্টারটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, বাট মিলামেন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। মিলামেন্ট তুমি বাদ দিলে একটুখানি সমস্যার মধ্যে পড়তে হবে। ঠিক আছে? তো তোমাদের বলেও ছিলাম যে মিরাবেল আর মিলামেন্ট করলে প্রবিসেস সিনটা হয়ে যায়। তো অ্যাডভান্টেজ একটা তোমার এটাই হবে, যদি ক্যারেক্টারগুলো করো থিম না করে, তাহলে কিন্তু তোমাকে দুটো ক্যারেক্টার করতে হবে। দুটো ক্যারেক্টার করলে প্রবিসেস সিনটা হয়ে যাবে। ঠিক আছে? দেখো, একটা জিনিস তোমাদের বলে দিই। এবারে মিরাবেল ইম্পর্টেন্ট। এবার যদি আমি তোমাদের ধরো মিরাবেল দিয়ে দিলাম, বাই চান্স মিরাবেল পড়লো না, তখন প্রবলেমটা কিন্তু তোমাকেই ফেস করতে হবে। তো আমি সেই কারণের জন্য একটা বলে দিলাম যে মিরাবেল এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি ক্যারেক্টার করতে চাও, যদি একটা করো, তাহলে কিন্তু সমস্যা হবে শুধু মিরাবেল করলে। তো মিরাবেলের সাথে যদি টাইটেল করে নাও, দুটো করে নাও, তাহলে খুব একটা সমস্যা হবে না।
তো তুমি দু ধরনের পার্সপেক্টিভে করতে পারো, হয় থিম করো নয় ক্যারেক্টার করো। ক্যারেক্টার করলে তোমাকে দুটো ক্যারেক্টার করতে হবে, থিম করলে একটা করতে হবে। তো থিম করলে এটাই করে চলে যাও, আর ক্যারেক্টার দিকে আসতে হবে না। আর ক্যারেক্টার করলে মিরাবেল আর মিলামেল দুটো করতে হবে। মিরাবেল আর মিলামেল করলে প্রবেশ সিনটা হয়ে যাবে। বোঝা গেছে? এবং আমি চাই না যে পরবর্তীকালে তোমাদের প্রবলেম ফেস করতে হয়। তার কারণ ইউটিউবে অনেক দাদা আছে যারা মানে পরীক্ষার আগে জাস্ট বলে এটাই আসবে, এটাই আসবে। দেন পরবর্তীকালে যখন কমন আসে না, তখন চুপচাপ হয়ে যায় এবং তাদের আর খোঁজ পাওয়া যায় না। এবং প্রবলেম তো তোমাদেরই ফেস করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে তুমি মানে আরেকটা এক্সট্রা প্রশ্ন করে নিলে কোনোরকম সমস্যা হওয়ার কথা নয়। একটুখানি টাইম বেশি লাগবে বা একটুখানি তোমাদের পড়তে হবে। বাট তাও এইভাবে কিন্তু প্ল্যানিংয়ে করবে প্রশ্ন, এই টপিকটা থেকে কভার করবে। তো এবার আসছে হচ্ছে কি যে পরের টপিক, দি ইম্পর্টেন্স অফ বিং আনেস্ট। টু বি অনেস্ট, এর আগের বারে এটাও বলে দিচ্ছি, দি ইম্পর্টেন্স অফ বিং আনেস্ট থেকে ফার্স্ট প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটাই কমন পড়ে গেছিল। ইভেন তো সেকেন্ড প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা কমন পড়ে গেছিল। এখান থেকে দুটো প্রশ্ন দুটোই কমন পড়ে গেছিল। এবারে কি করবে দেখো, এবারে দি ইম্পর্টেন্স অফ বিং আনেস্ট থেকে অ্যাজ এ কমিটি করবে। প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরে বলতে পারে ডিসকাস দ্য থিম অফ ম্যারেজ। ইভেন দো এখানটায় দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে টাইটেলটা দিয়েছি, তো টাইটেলটাকে যদি ঘুরাই, মানে একটুখানি ঘুরিয়ে ফিরে প্রশ্ন হয়, তাহলে থিম অফ ম্যারেজ বলতে পারে, বা বলতে পারে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইজ কমেডি অফ উইট অ্যান্ড হিউমার, বা বলতে পারে কন্টেম্পোরারি সোসাইটি বা আইডেনি। বা একটা প্রশ্ন হচ্ছে কি এন্ডিং, যদি এন্ডিংও আসে তাহলে কিন্তু প্রথমে প্রশ্নটা লিখলেও কিন্তু হয়ে যাবে। এখানেও সেম কমিটি অফ ম্যানার্সটাকে ঘুরে ফিরে থিম অফ ম্যারেজ বা আরও যে প্রশ্নগুলো আছে দেখে যাবে। এবার আমার কিন্তু অর প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, ছাড়বে না। তার কারণ অর প্রশ্ন থেকেও কিন্তু হুবাহু প্রশ্ন কমন পড়ে বা দেয় ঘুরিয়ে ফিরে যদি প্রশ্ন করে। তো নেক্সট যে প্রশ্নটা করবে দি ইম্পর্টেন্স অফ বিং আনেস্ট থেকে, সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা, যদিও প্রথমের প্রশ্নটা করলে এই প্রশ্নটার প্রায় 80% অ্যান্সার্স পুরো কভার হয়ে যায়, মানে বিয়ের দাগে যে প্রশ্ন রাখা আছে। তো সেক্ষেত্রে প্রথমের প্রশ্নটা করাটাই সেম, মানে ভালো। যারা একটা করছো প্রথমের প্রশ্নটা করে যাওয়ার চেষ্টা করবে। এখান থেকে বেসিক্যালি আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে কি ডুয়েল আইডেন্টিটির কনসেপ্টটা দিয়ে অ্যান্সারটা তৈরি করা। যদি এটা করো তাহলে অ্যালজেরনের ক্যারেক্টারটা এবং জ্যাকের ক্যারেক্টারটা বোথ হয়ে যাবে তোমার, মানে এই ডুয়েল আইডেন্টিটির কনসেপ্টটা করলে বা বান বিউরিং এর কনসেপ্টটা করলে দুটো ক্যারেক্টারই হয়ে যাবে। যদি পরীক্ষাতে অ্যালজেরনের ক্যারেক্টার না দিয়ে যদি জ্যাকের ক্যারেক্টারটা দেয়, একই অ্যান্সার হবে, তোমাকে কিন্তু লিখে দিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে? এখান থেকে দুটো দিয়েছি, দুটোই করতে পারো, বা যদি ভাবছো একটা করো তাহলে প্রথম প্রশ্নটা করবে। এবার আসছে হচ্ছে কি দ্য লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে। যেমন দ্য ইম্পর্টেন্স অফ বিং আনেস্ট থেকে রায়বাগের বারে দুটো প্রশ্ন দুটোই কমন পড়েছিল। লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে দুটো প্রশ্ন দুটোই কমন পড়েছিল। ইভেন দো যে প্রশ্নটা একের দাগে রাখা ছিল, এ দাগে রাখা ছিল, সেই প্রশ্নটা ক্যালকাটা ইউনিভার্সিটি এ দাগে রেখেছিল। যে প্রশ্নটা বি এর দাগে রেখেছিলাম আমি মক টেস্টে, সেই প্রশ্নটা বি এর দাগে দিয়েই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন করেছিল। চেক করে দেখতে পারো আগেরবারের মক টেস্ট আর সাজেশনস বা তোমাদের কোশ্চেন্সটা নিয়ে। এবারে কি করবে দেখো, লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে। লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে একটা প্রশ্ন দিতে পারে তোমাদের, লুক ব্যাক ইন অ্যাঙ্গার ইজ ইন নো সিন এ ড্রামা বাট মিয়ারলি এ সাকসেশন অফ স্পিচেস। ডু ইউ এগ্রি? এভাবে দিতে পারে, বা বলতে পারে টাইটেলটা লেখো, বা বলতে পারে কমেন্ট অন এন্ডিং, বা বলতে পারে হচ্ছে কি অ্যাজ এ মডার্ন প্লে বা কিচেন সিঙ্ক ড্রামা, বা রিফ্লেকশনস অফ দ্য পোস্ট ওয়ার জেনারেশন, বা বলতে পারে ডিসকাস দ্য ক্লাস কনফ্লিক্ট, সোশ্যাল কমা দিয়ে পলিটিক্যাল কথাটা একটুখানি লিখে নিও, পলিটিক্যাল ক্রিটিসিজম ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। বা বলতে পারি সোশ্যাল মিডিয়া অফ পোস্ট ওয়ার্ড ব্রিটেন অ্যাজ রিফ্লেক্টেড ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। যেটা একটা করছো তোমরা এই প্রশ্নটা করো। ঠিক আছে? যেটা দুটো করছো তোমাদের বলবো, নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে কি অ্যালিসনের ক্যারেক্টার বা উইমেনের ক্যারেক্টারটা কাইন্ড হচ্ছে কি ইম্পর্টেন্ট, মানে অ্যালিসন আর হেলেনার ক্যারেক্টার বা রোল ঘুরে ফিরে দিতে পারে। বেসিক্যালি ২ নম্বরের প্রশ্নের এখানটায় আমি ভাবছিলাম যে ক্লিপটাকে রাখবো। তার কারণ সেকেন্ড প্রশ্নটার জায়গায় এই দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট। ঠিক আছে? অ্যালিসনের ক্যারেক্টার বা ভিমেনের ক্যারেক্টারের মতোই ক্লিফের ক্যারেক্টার ইম্পর্টেন্ট। যদি পারো তাহলে ৩ টেই করে নিও। যদি মনে করো যে না একটা করবো তাহলে এটা অথবা এটা যেকোনো একটা করে নেবে, হয়ে যাবে। সমস্যা নেই। যে তোমাকে মানে এই প্রশ্নটা করার পর এটাই যে করতে হবে তার কোনো মানে নেই। তুমি এটার বদলে এটাও করতে পারো। পারলে দুটোই করে নেবে, মানে এই প্রশ্নটা প্লাস এটা করে নেবে, এটা করার পর ভালো হয়। তার কারণ এখান থেকে দুটো প্রশ্ন দুটোই ইম্পর্টেন্ট, মানে অ্যালিসন এবং হচ্ছে কি ক্লিফের ক্যারেক্টারটা। তো যাই হোক, 5 মার্কসের জন্য অ্যাটলিস্ট ক্লিপটা করে যেও, তাহলে কিন্তু সুবিধা হবে। আদারওয়াইজ 15 মার্কসের জন্য দুটো প্রশ্ন করলেও কিন্তু হবে। এবার 5 মার্কসের প্রশ্ন এর আগের বারে আমি রেখেছিলাম, মানে মোটামুটি 5 মার্কসের প্রশ্ন গোটা ইউটিউবে মানে 20% কমন পড়ে না। বাট প্রত্যেকবার আমি যে মক টেস্ট পোস্ট করি সেখান থেকে অ্যাটলিস্ট কিছু 5 মার্কসের প্রশ্ন কমন পড়ে। ডিএসসি 8 থেকে এর আগের বারে মোটামুটি 5টার মধ্যে 3টে 5 মার্কসের প্রশ্ন বা 4টে 5 মার্কসের প্রশ্ন কমন পড়ে গেছিল। তোমরা মক টেস্ট আর প্রশ্ন নিয়ে চেকও করে দেখতে পারো। তাহলে ক্লিফের ক্যারেক্টারটা বলেছি,
মানে তুমি অ্যালিসনের ক্যারেক্টার বা ক্লিফের ক্যারেক্টার যে কোনো একটা করতে পারো বা দুটোই করে নিতে পারো, সুবিধা হবে। যদি মনে করো যে না আমি 15 মার্কসের জন্য অ্যালিসন করবো, 5 মার্কসের জন্য ক্লিপ করতে হবে। নেক্সট ম্যাকবেথ থেকে রোল অফ উইচেস করবে। তারপর হচ্ছে কি ইম্পর্টেন্স অফ বিং আনেস্ট থেকে এর আগের বারে 5 মার্কসের কোশ্চেন কমন পড়েছিল, এবারে রোল অফ উইমেন বা সেসেলি বা হচ্ছে কি যে ব্রেকনেল ঘুরে ফিরে প্রশ্ন আসতে পারে, এটাকেই দিয়েই তুমি একটা মাস নোট বানিয়ে নেবে, 5 মার্কসের জন্য হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি ব্যাঙ্কোয়েট সিন বা ব্যাঙ্কোর ক্যারেক্টারটা ঘুরে ফিরে দিতে পারে। নেক্সট হচ্ছে কি আসছি রোল অফ ফেনেল ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে, ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হবে। তো যাই হোক, যে প্রশ্নগুলো দিয়েছি এবং যে প্ল্যানিংয়ে বলেছি তোমরা চেষ্টা করবে সেই প্ল্যানিংয়ে করার, তাহলে কিন্তু কোনোরকম সমস্যা ফেস করতে হবে না, নইলে কিন্তু সমস্যা ফেস করতে হতে পারে। যারা একটা করছো তোমাদের জন্য বললাম যে তোমরা কোন কোন প্রশ্নগুলো একটা করলে করবে। যদি প্রশ্ন ঘুরে ফিরেও আসে তোমরা কিন্তু ওটা লিখে দিয়ে আসলেও কোনো রকম সমস্যা হবে না, অ্যাটলিস্ট পাস মার্কস পেয়ে যাবে বা 65%, বা যদি কভার ভালো থাকে তাহলে 70% মার্কসও পেয়ে যাবে। এদিক ওদিক করো না, যেমনভাবে প্ল্যানিংয়ে বলা হয়েছে ঠিক সেই প্ল্যানিংয়ে করো। ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।